মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু নিজের ঘরে শুয়ে ভাবছে সেই বৃদ্ধের কথা, যে তাকে বলেছে দারুকা গ্রামে গেলে বহু প্রশ্নের উত্তর সে পাবে। কিন্তু ফটিক যে তাকে বলেছে এই গ্রামের নাম সে কোনোদিন শোনেনি, তাহলে এই গ্রাম সে কোথায় খুঁজে পাবে? এই কথাটাই সব থেকে বেশি ভাবাচ্ছে রিজুকে। পরের দিন সকালে রিজু ঘুম থেকে উঠেই ফটিকের কাছে যায়। দেখে ফটিক ঘুমোচ্ছে। ফটিককে ডাকে রিজু, ফটিক, ফটিক ওঠো, ফটিক, এই ফটিক ওঠো, আমাদেরকে বেরোতে হবে। কিন্তু ফটিক কোনো সাড়া দিচ্ছে না। আরও একবার ডাকে ফটিককে, ফটিক, ফটিক ওঠো, খুব দরকার, ওঠো ফটিক। কিন্তু কিছুতেই ফটিক উঠছে না। রিজু বুঝতে পারে এইভাবে তাকে ডেকে কোনো লাভ হবে না। রিজু টেবিল থেকে জলের বোতলটা নেয়, একটু জল হাতে নিয়ে ফটিকের মুখে ছিটিয়ে দেয়। জল মুখে পড়া মাত্রই ফটিক এক লাফে উঠে বসে। ঘুম চোখে উঠে বসেই বলে, বাবা বৃষ্টি এসছে, জানলাটা বন্ধ করো না। চোখটা ভালো করে খুলে জানলার দিকে বাইরে দেখে রোদ খটখট করছে। ফটিক বুঝতে পারে না কি হলো। হঠাৎ সে পিছন থেকে একটা হাসির আওয়াজ শুনতে পায়। ঘুরে দেখে রিজু দাঁড়িয়ে হাসছে। সে ফটিককে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজকে আমাদের অনেক কাজ, চলো বেরোতে হবে। উত্তরে ফটিক বলে, এইভাবে তুমি আমাকে ঘুম থেকে তুলে দিলে? রিজু খুব তাড়াহুড়োর মধ্যে বলে, দেরি করো না ফটিক, আজকে আমাদের অনেক কাজ, চলো ওঠো ওঠো। উত্তরে ফটিক বলে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? রিজু বলে, তুমি ওঠো, সব বলছি পরে, ওঠো। কিছুক্ষণ পর রিজু এবং ফটিক তৈরি হয়ে বেরোয়। ফটিক বলে, কাল তুমি ফোনের মধ্যে একটা জায়গার কথা জিজ্ঞেস করছিলে, সেটা খুঁজে পেয়েছো? রিজু সঙ্গে সঙ্গে বলে, না পাইনি। পাইনি বলেই তো আজ আমরা একসাথে বেরিয়েছি সেটা খুঁজতে। ফটিক এতক্ষণে বুঝতে পারে তাদের আজকের বেরোনোর কারণটা ঠিক কি। ফটিক বলে, রিজু তুমি এই দারুকা নামটা জানলে কি করে? রিজু বলে যে তার সঙ্গে আস্তাবলের কাছে এক বৃদ্ধের দেখা হয়েছিল, সে তাকে দারুকা গ্রামের কথা বলেছে। এই কথা শুনে ফটিক একগাল হাসতে হাসতে বলে, তুমি একটা অচেনা বুড়োর কথা শুনে দারুকা গ্রাম খুঁজতে বেরিয়েছ? রিজু বলে, একজন বৃদ্ধ আমাদের উপকার করতে চাইছে আর তুমি হাসছো? ফটিক চুপ করে যায়। হঠাৎ ওরা দেখতে পায় রাস্তার ধারে একটা কীর্তনের আসর বসেছে। বেশ কিছু মানুষ জড়ো হয়ে কীর্তন শুনছে। রিজু এবং ফটিক একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। রিজুর কানে ভেসে আসে কীর্তনের গানটা, নান্দি ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ফটিক দেখে রিজু হঠাৎই কীর্তনের আসরের দিকে ছুটে যায়। রিজু একদম কীর্তনের আসরের সামনে গিয়ে দাঁড়ায়। তার কানে নান্দি ঘোষ কথাটা আসতেই তার মনে পড়ে আস্তাবলের কাছে সেই পুরনো চাকাটার কথা। সেখানে লেখা ছিল নান্দি ঘোষ। ফটিক এসে দাঁড়ায় রিজুর পাশে। তাকে বলে, কি হলো, তুমি এরকম ছুটে চলে এলে? রিজু উত্তরে বলে, কীর্তনটা মন দিয়ে শোনো। ওদিকে কীর্তন গেয়ে ওঠে, কোথায় গেল পথ, কোথায় গেল রথ, যেথা গেলে প্রভু ফিরবে 7 দিন পর। ফটিক ঠিক বুঝতে পারে না রিজু কেন রাস্তায় দাঁড়িয়ে কীর্তন শুনছে। রিজু ফটিককে বলে, তুমি ভালো করে শুনলে কীর্তনটা? এটা কি আমাদেরকে কিছুর ইঙ্গিত দিচ্ছে? ফটিক রিজুর কোনো কথা বুঝতে পারছে না। ফটিক মনে মনে ভাবে, এই কীর্তন কিভাবে কিছুর ইঙ্গিত হতে পারে? রিজু ফটিককে বলে, আমাদের এখানে অপেক্ষা করতে হবে কীর্তন শেষ হওয়া পর্যন্ত। ফটিক কিছু না বুঝেই রিজুর সাথে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কীর্তন শেষ হয়। রিজু কীর্তনিয়ার কাছে যায়, দেখে কীর্তনিয়া সঙ্গীতের সরঞ্জামগুলো গুছিয়ে বেরোতে যাচ্ছে। রিজু তাকে দেখে বলে, নান্দি ঘোষের চাকা বিক্রমগড়ে আছে। কীর্তনিয়া চমকে ওঠে এটা শুনে, ঘুরে তাকায় রিজুর দিকে। তার মুখে এই কথা শুনে কীর্তনিয়া নিমেষের মধ্যে তার হাতে থাকা বাদ্যযন্ত্রটা রিজুর দিকে ছুঁড়ে মারতে যায়। ফটিক কোনো মতে ধাক্কা দিয়ে রিজুকে সরিয়ে দেয়। রিজু কিছু বুঝতে পারে না কীর্তনিয়া হঠাৎ তাকে কেন আক্রমণ করল। সে দেখে
কীর্তনিয়া তাকে মারবে বলে মুখিয়ে আছে। কীর্তনিয়া আবার রিজুকে মারতে যায়। রিজু ভয়েতে চোখ বন্ধ করে দেয়। হঠাৎ পিছন থেকে ফটিক বলে, আপনি দ্বারকা গ্রাম কোথায় জানেন? এই কথা শুনে কীর্তনিয়ার হাত থেমে যায়। রিজু আস্তে আস্তে চোখ খোলে, দেখে কীর্তনিয়া তার হাত থেকে বাদ্যযন্ত্রটা নামিয়ে দিয়েছে। কীর্তনিয়া বলে, তোমরা এই গ্রামের নাম জানলে কিভাবে? রিজু বলে, আমার মামার বাড়ির আস্তাবলের ধারে আমি নান্দি ঘোষের রথের চাকা দেখেছি। ওইখানে এক বৃদ্ধ লোক আমাকে দ্বারকা গ্রামের কথা বলে। কীর্তনিয়া বুঝতে পারে রিজু কোন বৃদ্ধ লোকের কথা শুনেছে। তিনি বলেন, উনি হলেন দ্বারকা গ্রামের প্রধান। রিজু বলে, কিন্তু দ্বারকা নামের তো কোনো গ্রামই নেই। কীর্তনিয়া ওদের দুজনকে বলে, তোমরা চলো আমার সঙ্গে, এইখানেই কথা বলা ঠিক হবে না, চলো। রিজুরা কীর্তনিয়ার সঙ্গে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হয় একটা ঝর্ণার কাছে। ফটিক রিজুকে বলে, এই ঝর্ণার জল চন্দ্রভাগা নদীতে মিশেছে। রিজু ভালো করে দেখতে থাকে ঝর্ণাটাকে। কীর্তনিয়া বলে, চলো আমরা ওই দিকে যাব। রিজু এবং ফটিক তো অবাক। ওরা দেখে কীর্তনিয়া ক্রমশ ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছে। কীর্তনিয়া ফিরে ওদেরকে বলে, ভয় পেও না, আমার সঙ্গে এসো। রিজু এবং ফটিক দুজনে ভয়ে ভয়ে এগোতে থাকে কীর্তনিয়ার সাথে। দেখে কীর্তনিয়া ঝর্ণার মধ্যে প্রবেশ করে। ফটিক তো এই দৃশ্য দেখে দুপা পিছিয়ে যায়। রিজু ফটিককে বলে, এত কাছে এসে ফিরে যাওয়া ঠিক হবে না ফটিক, একটু সাহস করে চলো, যা হবে দেখা যাবে, চলো। ওরা দুজনে প্রবেশ করে ঝর্ণার মধ্যে। ফটিক ভিতরে প্রবেশ করে বলে, রিজু আমি কিছু দেখতে পাচ্ছি না, এখানে এত অন্ধকার। রিজু উত্তরে বলে, তুমি যেমন দেখতে পাচ্ছ না আমিও কিছু দেখতে পাচ্ছি না তো। ফটিক ভয়েতে বলে, চলো রিজু আমরা এখান থেকে বেরিয়ে যাই। রিজু ফটিককে বোঝাতে থাকে, না ফটিক এত কাছে এসে আমরা ফিরে যাব না, তুমি যদি চাও তাহলে বেরিয়ে যেতে পারো, কিন্তু আমি বেরোবো না। দুজনের কথার মধ্যে একটা গান ভেসে আসে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সে তো তোমার আলো। রিজুরা দেখে অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোর ছটা দেখতে পাওয়া যাচ্ছে। রিজু এগিয়ে যায় আলোর দিকে। সে নিজেও গানটা ধরে, সমস্ত দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রিজু অন্ধকার থেকে বেরিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটি, যাকে সে আস্তা বলে দেখেছিল। বৃদ্ধ লোকটা রিজুকে বলে, বাহ, তুমি গান করতে জানো? রিজু উত্তর দেয়, মায়ের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি। এই কথার মধ্যে ভয়ে ভয়ে ফটিক এসে পৌঁছয়। বৃদ্ধ লোকটি ফটিককে বলে, তোমার ভয়ের কিছুই নেই, তোমরা এখন এমন একটি জায়গায় আছো যে জায়গার কথা কেউ জানে না। রিজু বলে, এটাই কি তাহলে দ্বারকা গ্রাম? বৃদ্ধ লোকটা বলে, এই গ্রামের নাম দ্বারকা। যাও, ওই দরজাটা খুলে দেখো, যাও। রিজু এবং ফটিক দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখে একটা ছোট্ট গ্রাম। হাতে গোনা 10-12টা মাটির বাড়ি দেখা যাচ্ছে। বৃদ্ধ লোকটা বলে, এই গ্রামের কথা কেউ জানে না, তার কারণ ওই ঝর্ণা। ওই ঝর্ণায় আমাদেরকে আলাদা করে রেখেছে বিক্রমগড়ের থেকে। রিজু বলে, আপনি আমাকে বলেছিলেন যে দ্বারকা গ্রামে গেলে আমি সব প্রশ্নের উত্তর পাব। আমি তো এসে গেছি দ্বারকা গ্রামে। আপনি এইবার আমাকে বলুন, এতদিন ধরে যে একের পর এক ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে, সেগুলো কেন ঘটছে? তার কোনো কারণই আমার কাছে পরিষ্কার নয়। বৃদ্ধ লোকটা বলে, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, সেটা আমি জানি, কিন্তু আমার পক্ষে সব ঘটনা পরিষ্কার করা সম্ভব নয়। ফটিক বলে, তাহলে আপনি কি জানেন? বৃদ্ধ লোকটা বলে, এই সমস্ত ঘটনার মূল যে জিনিস তা হলো নীল মাধব। রিজু এবং ফটিক একসাথে বলে ওঠে, নীলমাধব। রিজুর মনে পড়ে পুরোহিত মশাই এই কথা বলেছিল যে পোড়ো মন্দিরের আসল নাম নীল মাধবের মন্দির। বৃদ্ধ লোকটা বলে,
নীল মাধবের মূর্তি নিয়ে এই সব ঘটনা ঘটছে, এবং সেটা আজ থেকে না, দেশ ভাগের আগে থেকে শুরু হয়েছে এই কাহিনী। রিজু বলে, কি এই কাহিনী? বৃদ্ধ লোকটা আবার গাইতে শুরু করে। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই আজ এসেছে রে। 1884 সালে কলকাতার এক বাড়িতে বিক্রমগড়ের জমিদার রথযাত্রা দেখে ঠিক করেন যে এই গ্রামের মধ্যেও তিনি রথযাত্রা শুরু করবেন। এই জন্য তিনি পাড়ি দেন শ্রীক্ষেত্রে। পুরীতে গিয়ে তিনি নিয়ে আসেন বিশেষ ধরনের এক নিম কাঠ। তার ছোঁয়াতেই তৈরি হয় নীল মাধবের মূর্তি। কিন্তু শুধু নিম কাঠ নয়, এই মূর্তির উপরের অংশ পুরোটাই মোড়া ছিল সোনা দিয়ে। এই মূর্তির মুকুটে ছিল এক নীলমণি। তারপর এই মূর্তি স্থাপনের জন্য তিনি চন্দ্রভাগা নদীর কাছে একটি মন্দির তৈরি করেন, যা বর্তমানে তোমরা পুরো মন্দির হিসাবে জানো। রিজু সঙ্গে সঙ্গে বলে, কিন্তু ওই মন্দির তো অনেকটা ভেঙে গেছে, সেখানে তো কোনো মূর্তি নেই। ফটিক বলে, দুজন গুন্ডা মন্দির খুলে ভেতরে ঢুকে দেখেছিল গুপ্তধন আছে কিনা, কিন্তু গুপ্তধন চুরি করবে বলে ভেতরে ঢুকে ওরা কিছু না পেয়ে বেরিয়ে আসে খালি হাতে। বৃদ্ধ লোকটি বলে, এর আগেও অনেক লোক এসেছে বহুবার, কিন্তু তারা কেউ পারেনি চুরি করতে ওই মূর্তি। ওরে জগতের যে নাথ, তাকে কিভাবে কেউ চুরি করবে? রিজু বলে, তার মানে এর আগেও নীল মাধবের মূর্তি চুরি করার চেষ্টা হয়েছে? আগে যখন বৈদেশিক জাহাজ চলতো চন্দ্রভাগা নদীতে, তখন এই পথ পেরোতে গিয়ে বহু নাবিক নীল মাধবের মন্দিরকে দেখতে আসতো। কারণ সূর্যের রোদ এমন ভাবে এই মূর্তির নীল মনের উপর পড়তো যে তার থেকে এক জ্যোতি বের হতো। সব নাবিকেরা ভাবতো এখানে কোনো দামি পাথর আছে, তাই এই পাথর লুট করার জন্য তারা চেষ্টা করত। কিন্তু বহুবার চেষ্টা করেও কেউ কোনোদিন সফল হতে পারেনি। রিজু বলে ওঠে, কেন? বৃদ্ধ লোকটা বলে, তার কারণ এই দারুকা গ্রাম। ফটিক ঠিক বুঝতে পারে না দারুকা গ্রাম বলতে তিনি ঠিক কি বলতে চাইছেন। রিজু বলে, দারুকা গ্রাম মানে? বৃদ্ধ লোকটা আবার বলতে শুরু করে, দারুকা গ্রাম হলো এমন এক গ্রাম যে গ্রামের প্রধান দায়িত্ব হলো নীল মাধবের মূর্তিকে রক্ষা করা। আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এই রীতি। বর্তমানে এই দায়িত্বে আমি আছি। আমার মারা যাওয়ার পর এই দায়িত্ব নতুন যোগ্য উত্তরাধিকারীকে দেওয়া হবে। রিজু এতদিন পর আস্তে আস্তে বুঝতে পারছে এই নীল মাধব মূর্তি হল বিক্রমগড়ের সব থেকে মূল্যবান সম্পদ, যার জন্য হয়তো পুরোহিত মশাইকে খুন করা হয়েছে এবং তাদের উপরেও হামলা হয়েছে। কিন্তু এখনও রিজুর মনে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তার মায়ের কথা মতো তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এবং কেই বা তাকে বিক্রমগড়ে না আসার জন্য হুমকি দিচ্ছিল। রিজু কিছু বলার আগেই বৃদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমার মনে এখনো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আগেই বলেছি সব কিছুর উত্তর আমার কাছে নেই। আমরা শুধু নীল মাধবের ভক্ত, আমরা তার সেবা করেই জীবনযাপন করি। রিজু বুঝতে পারে এতক্ষণ সে যা জানতে পেরেছে সেটাই তার জন্য যথেষ্ট। বাকি রহস্য তাকেই সমাধান করতে হবে। রিজু বলে, শেষ একটা প্রশ্ন আছে আপনার কাছে। বৃদ্ধ লোকটা বলে, কি প্রশ্ন? রিজু বলে, পোড়ো মন্দির যদি নীল মাধবের মন্দির হয়ে থাকে, তাহলে সেই দিন গুন্ডা দুটো মন্দিরে কেন কিছু খুঁজে পেল না? বৃদ্ধ লোকটা বলে, নীল মাধবের মূর্তি ওখানে আর নেই বাবা। নেই মানে? সেই মূর্তি কোথায় গেল তাহলে?
এই উত্তর আমাদের কারোর জানা নেই। ওই মূর্তি বহুদিন আগে থেকেই নীলমাধবের মন্দিরে নেই। ফটিক বিরক্ত হয়ে বলে, কিন্তু কেন? বৃদ্ধ লোকটা বলতে শুরু করে, একবার এক বিদেশি জাহাজ চন্দ্রভাগা বন্দরে এসেছিল। তখন দেশভাগের প্রতিবাদে আগুন জ্বলছে গোটা ভারতবর্ষ জুড়ে। সেই সময় ভারতের নানা জায়গা থেকে বিদেশিরা মূল্যবান জিনিস লুট করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। তেমনি এই জাহাজটার নাবিকের নজর পড়েছিল নীলমাধবের মূর্তির উপর। সে যখন নীলমাধবের মূর্তি লুট করতে আসে, আমাদের দারুকা গ্রামের তৎকালীন প্রধান রুখে দাঁড়ায় সেই নাবিকের বিরুদ্ধে। তিনি নীলমাধবের মূর্তি নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যান। নাবিকের দলবল এসে দেখে মন্দিরের দরজা বন্ধ। রাগের চোটে তারা মন্দিরের গায়ে আগুন লাগিয়ে দেয়। সেই থেকেই মন্দিরের নাম পোড়ো মন্দির। বহুদিন ওই রক্ষাকর্তা নীলমাধবের মূর্তি নিয়ে গা ঢাকা দিয়েছিল, কিন্তু নাবিকের লোকেরা তাকে খুঁজে পায়নি। সেই সময় তিনি অন্য কোথাও পথ না পেয়ে এক গুপ্ত স্থানে নীলমাধবকে লুকিয়ে রাখেন এবং তিনি নিজে চন্দ্রভাগা নদীতে বিলীন হয়ে যান। রিজু বলে, তার মানে নীলমাধবের মূর্তি কোথায় কেউ জানে না? বৃদ্ধ লোকটা বলে, এর উত্তর একমাত্র যার কাছে ছিল তিনি তো ইহলোক ত্যাগ করেছেন। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।